নমস্কার, আপনারা দেখছেন এবং অর্জুন। আজকের আমাদের পর্বের নাম হলো পলাতক উত্তম কুমার। তা আপনাদের এটা মনে হতেই পারে, উত্তমবাবু ওর পলাতক হলেন কীভাবে? এবং পালিয়ে তো গেছেন উনি 80 সালে বাঙালিদের রেখে, কিন্তু এই পলাতক কথাটা সেই অর্থে ওনার ওই মহাপ্রস্থানের পথে চলে যাওয়াকে কেন্দ্র করে নয়। পলাতক হচ্ছে পলাতক সিনেমাটিকে নিয়ে কথা। তরুণ মহিন্দারের এক অবিশ্বাস্য সৃষ্টি, মনোজ বসুর লেখা আংটি চাটুর্যের ভাই অবলম্বনে উনি চিত্রনাট্য তৈরি করেছিলেন। এবং চিত্রনাট্য এরকম ভবগুড়ে টাইপের যে মানুষটা যে ভেসে ভেসে বেড়ায় এখানে ওখানে, মানুষ খোঁজে, মানুষ দেখে, মানুষের সঙ্গে মেশে, জমিদার বাড়ির ছেলে হয়েও কিন্তু সে হারিয়ে যায় জনগণের মাঝে, কাকে যেন খুঁজে বেড়ায় সে। এক অদ্ভুত চৈত্র পলাতক। তা সেই চরিত্রে উনি ভেবে রেখেছিলেন অনুপ কুমারকে এই চরিত্রটা মানাবে। মানে অনুপপুরের নাম শুনলে আর কেউ কোনো প্রডিউসার রাজি হচ্ছেন না। দু একজন চিত্রনাট্য শুনে বলেছেন দারুণ চিত্রনাট্য। এই করতে করতে এই কথাটি গিয়ে পৌঁছে উত্তমবাবুর কানে। এবং তৎকালীন তখনকার দিনে অনেক বাঙালির বড় বড় প্রোডাকশন হাউস ছিল যারা সিনেমা প্রডিউস করতেন, এবং তারা সব সুশিক্ষিত, উচ্চশিক্ষিত, ভদ্র, সাহিত্য শিল্প মনস্ক বাঙালি, যথার্থ বাঙালি, যার জন্য তো এত উৎকর্ষ ছবি হয়েছে সেই সময়। তখন খুব বড় প্রোডাকশন হাউস ছিল ছায়াবাণী। ছায়াবাণী প্রোডাকশন হাউসে দেখবেন প্রচুর আপনারা পুরোনো দিনে বাংলায় দেখতে পাবেন ছায়াবাণী প্রোডাকশন লেখা আছে, ছায়াবাণী। তার মালিক ছিলেন অসিত চৌধুরী, যথারীতি সুশিক্ষিত, ভদ্র, সভ্য, বিদুয়াসী, সংস্কৃতি মনস্ক বাঙালি। এরা সব সাহিত্য থেকেই ছবি করতেন। একদিন তরুণবাবু তো স্ক্রিপ্ট করেছেন কিন্তু কেউ রাজি নয়। একদিন তরুণবাবুর ফোন বেজে ওঠে কোনো কারণে। তা ও প্রান্তে ছিলেন অসিত চৌধুরী, নামকরা প্রডিউসার, টালিগঞ্জ পাড়ার, বাংলা চলচ্চিত্রের ছায়াবাণী প্রোডাকশনের মালিক অসিত চৌধুরী। তিনি ফোন করে বলেন, রে আপনি আমাদের অনুমতি না নিয়ে একটা যাচ্ছে তাই চিত্রনাট্য লিখে ফেলেছেন শুনলাম। খুব রসিক মানুষ ছিলেন, রসিক। ওই রকমভাবেই বলেছেন, আমার অনুমতি না নিয়ে লিখে ফেলেছেন আমাদের, তো কবে শোনাচ্ছেন বলুন। তা তো ঠিক হয়ে গেল, পরের দিনই সকালবেলা তরুণবাবু চিত্রনাট্য শোনাবেন পলাতকের। তা যথারীতি উনি গেছেন ছায়াবাণীর অফিসে চিত্রনাট্য শোনাতে। তরুণবাবু প্রডিউসার অসিত চৌধুরীকে গিয়ে দেখতে পান আর একজন আছেন ওনার পরিচিত, মানুষটি আর কেউ নয়, উত্তম কুমার। তা তরুণবাবু একটু অস্বস্তি বোধ করেন, বললেন আমি চিত্রনাট্য যখন শোনাই একদম কনসার্ন যারা তাদেরকে শোনাই, কিন্তু উত্তমবাবু ঘরেই লোক, ওনাকে আমি বাইরের লোক মনে করতাম না। তা উনি চিত্রনাট্য পড়েন, বেশ লম্বা সফর। সবাই একটু, চিত্রটা যখন শেষ হয় সবাই একটু চুপ হয়ে যায়। ছায়াবাণী প্রডিউসার যিনি মালিক অসিত চৌধুরী, ওনার কাঁধে হাত দিয়ে দেন তরুণবাবুর, সব খুশি হয়ে যায়, চলে যান। তরুণবাবু চলে যান। পরে অসিত চৌধুরীর ফোন আসে, কবে কাজ শুরু করতে পারেন বলুন। উত্তম তো খুব এক্সাইটেড, ওর দারুণ লেগেছে। তা উনি আর কিছু, তরুণবাবু একটু হকচকিয়ে গেছে, উত্তমবাবু পলাতক করবে। তা উনি তখনই ফোনে অসিতবাবুকে বলেন, দেখুন এটা তো আমি উত্তমবাবুর কথা রেখে লিখিনি, উনি বড় অভিনেতা, ভালো অভিনেতা, ওনার সঙ্গে আমার দুর্দান্ত সম্পর্ক, কিন্তু এই রোলটা ঠিক উত্তমবাবুর জন্য না। এটা আমি অনুপের কথা ভেবে লিখেছি। কে? অনুপ। অনুপ কুমার। অনুপ কুমার হিরো হবে? আপনিও খেপেছেন? শুনুন, একটা কাজ করুন, আপনি কালকে সকালে আমার সঙ্গে আরেকবার বসুন তরুণবাবু, বসে হয় আপনি আমাকে বোঝাবেন, নয় আমি আপনাকে বোঝাবো, ব্যাপারটা সেটেল করে ফেলি। উত্তম যেখানে কাজ করতে চেয়েছে, আপনি জানেন তো ওর নামে সব টিকিট বিক্রি হয়ে যাবে, এক কথায় ওর নামেই বিক্রি হয়ে যাবে, তারপর তো চলচ্চিত্র যা আছে আছেই। তা
এই অবস্থায় দাঁড়িয়ে তো তরুণ চিন্তায় পড়ে গেছেন। অসিত চৌধুরী একজন ভদ্রলোক, নামকরা ভদ্রলোক প্রডিউসার, তিনি রাজি হওয়ার পরেও যদি তরুণবাবু এই কাজটা না করেন, উত্তমবাবুকে নিয়ে না কাজ করেন, ভাবা যায় না। এরকম একটা পরিস্থিতিতে তরুণবাবু কী করলেন, চিন্তা করে যান কী করা যায়, অসিতবাবুকে কীভাবে নিবৃত্ত করা যায়। অনেক ভেবে চিন্তে ভাবলেন, আমি এই সংকটের সমাধান একমাত্র উত্তমবাবুই করতে পারেন। কাঁচা দেখুন মানুষের কি বিরাট মন। তরুণবাবুরও যেমন সেই ভরসাটা ছিল এই মানুষটার কাছে গিয়ে বললে আমার সমস্যার সমাধান হবে, উত্তমবাবুরও সেরকম খাঁচা ছিল। কীরকম খাঁচা, তরুণবাবু গিয়ে উত্তমবাবুকে বললেন আমার একটু কথা আছে আপনার সঙ্গে, বলে ওকে আলাদা নিয়ে গেলেন, দরজা টরজা বন্ধ হয়ে গেল, উত্তমবাবুর মেকআপ রুমে বসে কথা হলো। তরুণবাবু লিখছেন, আমি কি বলেছি আমি জানি না ওনাকে। কিছুক্ষণ পর উত্তমবাবু এসে ওনার কাঁধে হাত রেখে বললেন যে ঠিক আছে, আমি অসিতবাবুকে বুঝিয়ে বলবো। ভাবতে পারছেন, উত্তমবাবুকে বাদ দেবো এই কথাটা উত্তমবাবুর কাছে গিয়েই বলেছেন যে আপনি আমাকে বাঁচান, আপনাকে আমি বাদ দিতে চাই। আর উত্তমবাবু ব্যাপারটা কিন্তু নিয়েছেন সেইভাবে, কোনো অন্য কিছু না। কারণ উত্তমবাবুর কাছে কান ভাঙাই দেওয়ার চামচালকের অভাব ছিল না। কতবার উত্তমবাবুকে গিয়ে বলেছে আপনি তরুণ মজুমদারকে এরকমভাবে চা পাতে অভিনয় করে তাকে দাঁড় করিয়ে দিয়েছেন, সে কিন্তু আজকে আপনার দিকে ফিরেও তাকায় না। বাস্তবিক তরুণ মজুমদার পরবর্তীকালে আর কোনো ছবি উত্তমবাবুকে নিয়ে করেননি, কিন্তু সম্পর্ক বজায় ছিল, সুসম্পর্ক, এবং শেষ দিকে একটা ইতিহাস তৈরি হতে গিয়েও হলো না, বাঙালি জাতির দুর্ভাগ্য। তা যাই হোক, তা এখানেও মানুষ যিনি নিজেকে সরিয়ে নিলেন সিনেমাটা থেকে, উত্তমবাবুর মতো মানুষ পরবর্তীকালে বলেছেন ভালোই হয়েছে। আর আমার কাছে এসে জানেন তো আপনার নামে বলে যে নেয়নি, তা আমি তাদেরকে বলি ভালোই তো হয়েছে, একটা গাছের বিশাল হওয়ার সম্ভাবনা ছিল, আমি যাতে একটু জল ঢেলে দিয়েছি মাত্র, সে তো এখন নিজে নিজেই বেড়ে উঠছে, তো আপত্তির কিছু নেই। উত্তমবাবুর মনের খাঁচাটা বিশাল বড় ছিল, এমনি তো ওই জায়গায় পৌঁছননি। তরুণবাবুও সেরকম মানুষ ছিলেন, ভদ্র মানুষ, ভালো মানুষ, এবং মানুষকে ভরসা করার মতো মানুষ। এদের আমরা খুব মিস করি, এটাই আসল কথা, আমরা খুব মিস করি এইসব মানুষগুলোকে। চলুন, বাঙালি জাতির গর্ব এবং সেই গর্বের সিনেমা নিয়েও আলোচনা হলো। এই ইউটিউবের কী সব নিয়ম আছে, গান একটুখানি শুনলে আবার লাগিয়ে দেবে, সেই জন্য আমি গান সাউন্ড কিছুই করতে পারি না। ওই কী সব বলে না, ওই কেস দিয়ে দেবে, সুতরাং দরকার নেই। যা বলা আছে এমনি বলছি, পরবর্তীকালে এই ব্যাপারটা শর্ট আউট একটা হবে, তখন আপনাদের আর একটু ভালো লাগবে। একটু গান শোনাতে পারলাম না, জীবন পুরের পথিক রে ভাই, কোনো দেশের সাথী নেই। আজকের মতো নমস্কার, দেখতে থাকুন এবং অর্জুন, ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, ধন্যবাদ।